আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ফরেন ট্রেডের এটা আজকে আপনাদের সেকেন্ড ক্লাস। আমরা ফরেন ট্রেডে আজকে কোর্স প্ল্যানটা লাস্ট ক্লাসে আমরা আহ, মে লাস্ট ক্লাসে আমরা ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করেছি এবং কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ফর্মালি ক্লাস শুরু করছি। আমি দেখতে পাচ্ছি যে ফরেন ট্রেডে নাম্বার অফ পার্টিসিপেন্ট কিন্তু একটু বেশি অন্য সাবজেক্টের তুলনায়, অথবা অনেকেই জয়েন করেছেন। ইটস মাই প্লেজার যে অন্য অনেকেই জয়েন করেছেন, বাট একটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে। আমাদের সাথে কিছু পার্টিসিপেন্ট আমি নিজেও দেখতে পাচ্ছি যে দে আর এক্সপার্ট ইন ট্রেড। তো যারা ট্রেডে এক্সপার্ট তাদের জন্য এই কোর্সটা প্রথম দিকে একটু বোরিং মনে হবে, বাট আলটিমেটলি যখন আমরা শেষ করব তখন আপনাদের কাছে কমপ্লিট প্যাকেজই মনে হবে। আমাদের কয়েকটা জায়গায় আমরা একটু ফাউন্ডেশনটা নিয়ে কাজ করার চেষ্টা করব। ফাউন্ডেশনটা কাজ না করলে কেস স্টাডিতে আমরা বিপদে পড়ে যাব। তারপরে আমাদের অন্যান্য পার্টে একটু ঝামেলার মধ্যে পড়ে যাব আমরা। সেজন্য আমরা একদম বেস নিয়ে আলোচনা করব। ধরে নিচ্ছি আমি ট্রেডে কাজ করছি না, এই সাবজেক্টটা টাফ সাবজেক্ট কাদের জন্য? যারা ট্রেডে কাজ করে না, তারা ভিজুয়ালাইজ করে এই সাবজেক্টটা আসলে না বুঝে পড়া যায় না সত্যিকার অর্থে। আমাদের অনেকেই আমাকে গতকালকে একজন কথা বলেছি, ভাইয়া আমাকে একটু নোট দেন, নোট দেন, নোট দেন। আমি নোট না, আমার কাছে আমি নোট দেই না, বিকজ নোট পড়ে আপনি এটা থেকে আসলে উপকৃত হবেন না। আপনাকে বুঝতে হবে টার্মিনোলজি, টেকনোলজি, প্রসেস, সিস্টেম কোন জায়গায় কি কাজ করে এটা বুঝতে হবে। যদি বুঝতে পারেন তাহলে আপনার কাছে সাবজেক্টটা ইজিয়ার মনে হবে, যদি বুঝতে না পারেন তাহলে সাবজেক্টটা কিন্তু আপনার কাছে কঠিন মনে হবে। সো যারা জয়েন করেছেন আমি রিকোয়েস্ট করবো এভরিওয়ান প্লিজ, সবাই, স্পেশালি যারা নন ট্রেড অর্থাৎ ফরেন ট্রেডের সাথে পরিচিত না, তারা কেউ ফিজিক্যাল ক্লাস মিস করবেন না। আই মিন আমাদের যে লাইভ ক্লাস কেউ মিস করবেন না। যারা ট্রেডে কাজ করেছেন বা ধারণা আছে বা ট্রেডে অনেকদিন ধরে কাজ করছেন, হ্যাঁ তারা ক্লাসটা অ্যালাইনমেন্টের জন্য যদি প্রয়োজন হয় অনেক সময় রেকর্ডিং এ বেস করা বা একটা ক্লাস মিস হলে সেই ক্ষেত্রে কোনো ইস্যুস নাই, কিন্তু যারা নন ট্রেড তাদের এভরিওয়ান প্লিজ কোনো ক্লাস মিস করবেন না। আমি ঠিক টার্মটাকে যেভাবে ফরেন ট্রেডকে যেই জায়গা থেকে যেই জায়গায় নিয়ে যাব যেভাবে আপনি সেভাবে ডিসকাশনটা শুনবেন। ওই ডিসকাশনটা শুনলেই দেখবেন যে আপনার পরীক্ষার হলে যত উল্টাপাল্টা কোয়েশ্চেনই হোক না কেন আপনার জন্য ঝামেলার হবে না। লাস্ট ইয়ারের ফরেন ট্রেডের কোয়েশ্চেনে আমি কোয়েশ্চেন ডিসকাশনের মধ্যে আলোচনা করেছি এক্সপেক্টেড, মানে উই আর এন্টিসিপেটেড দ্যাট এই ইয়ারের কোয়েশ্চেনটা একটু ইজিয়ার হবে, আমরা এক্সপেক্ট করছি। তারপরেও আমরা মোটামুটি টোটাল ইস্যুটা কভার করার চেষ্টা করব। ইটস ভেরি টাফ ফর মি যে 8-10টা ক্লাসের মাধ্যমে ফরেন ট্রেডের পুরো কোর্সটাকে একসাথে কভার করা। এটা টাফ, বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। আপনারা কোঅর্ডিনেট করবেন, সাথে থাকবেন। যার যে জায়গায় প্রবলেম হয় আপনারা আমাকে কোয়েশ্চেন রেজ করবেন। সো আমরা স্টার্ট করছি। প্রথমে এই প্রশ্নটা মানে গ্লোবাল প্রশ্ন। গ্লোবাল মানে এই একটা প্রশ্ন থেকে চাইলে 20 মার্কসের কোয়েশ্চেন করতে পারে, একটা কোয়েশ্চেন থেকে ফরেন ট্রেডের, এই একটা কোয়েশ্চেন থেকে। সো এই কোয়েশ্চেনটা হচ্ছে মাদার কোয়েশ্চেন, সবাই খুব ভালো করে বুঝতে হবে। কারো কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় আমাকে মানে জানাবেন যে ভাইয়া এটা বুঝি না, এটা একটু আবার বলেন। আনইজি ফিল করার দরকার নাই। বা আপনি এখানে পড়তে আসছেন, শিখতে আসছেন, আমার সাথে প্রাইভেট ব্যাচে ইনক্লুড হয়েছেন কিছু জানার জন্য। সো আমি একটা কথা, তো আমি তো ট্রেড এক্সপার্ট, আমি ট্রেডে আমার মানে এক্সপার্টাইজ আছে। সো আমি হয়তো অনেকগুলি ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো ওয়ার্ড আমার মতো করে বলে যাব যেটা হয়তো আপনার জন্য ইজিয়ার না হতে পারে। মানে আই এম ট্রাইং দ্য লেভেল বেস্ট যে একদম রুট থেকে স্টার্ট করা, বাট অনেক ক্ষেত্রে হয়ে যাবে। তো যদি কারো কোনো জায়গায় কোনো সিকোয়েন্সের কোনো জায়গায় কোনো গ্যাপ ক্রিয়েট হয় প্লিজ আমাকে জানাবেন, আমি সেটা নিয়ে কথা বলবো, মানে আমি সেটা ডিটেইল বলার চেষ্টা করব। ওকে, সো স্টার্ট নাও। প্রথমে প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ফরেন ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, এক্সপ্লেইন ডিফারেন্ট টাইপস অফ ফরেন ট্রেড মেথড। ইন্টারন্যাশনাল ফরেন ট্রেড মেথডের যে মেথডগুলি আছে সেগুলি ব্যাখ্যা করার কথা বলা হয়েছে প্রথম প্রশ্নে। ফরেন ট্রেড এবং ফরেন এক্সচেঞ্জ এই দুইটা ডেফিনেশন আসলে পরীক্ষায় আসবে না, আপনার বুঝার জন্য পড়া। আসবে পরের অংশটুকু, যে ফরেন ট্রেডের, ইন্টারন্যাশনাল মার্কেটে ফরেন ট্রেডের মেথড কয়টা আছে এবং সেই মেথডগুলি কি কি, পরীক্ষা প্রশ্ন আসবে এটা। ফরেন ট্রেড মানে কি? ফরেন মানে বৈদেশি, বিদেশি, বুঝাই যাচ্ছে। ফরেন বাংলা হচ্ছে বিদেশ, ট্রেড মানে বাণিজ্য। কোন একটা দেশের এরিয়ার বাইরে গিয়ে যখন কোনো বাণিজ্য সংগঠিত হয় তখন সেটাকে বলা হয় ফরেন ট্রেড। সিম্পল কথা। তাহলে বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে কোনো বিজনেস করে, ফরেন ট্রেড বিজনেস। বাংলাদেশ নেপালের সাথে যদি কোনো বিজনেস করে, ফরেন ট্রেড বিজনেস। বাংলাদেশ সুইজারল্যান্ডের সাথে যদি কোনো বিজনেস করে, ফরেন ট্রেড বিজনেস। বাংলাদেশের কোনো নাগরিক
সিঙ্গাপুরের কোনো নাগরিকের সাথে যদি বিজনেস করে, ফরেন ট্রেড বিজনেস। বাংলাদেশের, ঢাকার একজন নাগরিক বাংলাদেশের চিটাগংয়ের একজন নাগরিকের সাথে বিজনেস করলে সেটা কি ফরেন ট্রেড বিজনেস? প্রশ্ন। না না। ভেরি গুড। না না না। ভেরি গুড। সো ফরেন ট্রেড বিজনেস মানে কি এটা আমি বুঝতে পারছি। ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ, ফরেন ট্রেড করতে গেলে আমি ধরেন বাংলাদেশি লোক ইন্ডিয়ার সাথে পেঁয়াজ আমদানি রপ্তানি করি, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনি, বিজনেস আমার। তাহলে ইন্ডিয়ায় তো রুপিতে বিজনেস হয়, আমাদের দেশের টাকাতে। তাহলে আমাদের দেশ ইন্ডিয়ান, উনি চায় রুপি, আমাদের দেশের আমি দিতে চাই টাকা। অথবা যদি আমি একটু আরেকটু ইজিয়ার করি, যে আমি ইউএস এর সাথে একটা বিজনেস করতে চাই, আমার গার্মেন্টস প্রোডাক্ট আমি ইউএসএ তে সেল করব। তো আমি যদি গার্মেন্টস শার্ট ইউএসএ তে সেল করব, তো ইউএসএ তে সেল করলে সে আমাকে ডলার দিবে, কিন্তু আমি আবার ডলার নিতে পারবো না, আমি নিতে হবে টাকা। মানে প্রত্যেকটা ফরেন ট্রেড বিজনেসে যে দুইটা কান্ট্রি দুইটা স্পেসিফিক কারেন্সি ডিল করে, এই দুইটা কারেন্সি এক দেশের মানে এন্টিটি আরেক দেশের কারেন্সিটাকে একসেপ্ট করে না, ইট ইজ নর্মাল। একসেপ্ট করবে না, ইট ইজ নর্মাল। আপনাকে আমি যদি এখন ডলার দিয়ে দিই, আপনাকে বলি যে ভাই তুমি $3,000 মালিক, যাও তো 1 কেজি পেঁয়াজ নিয়ে আসো। তুমি ডলার নিয়ে দোকানে যাও, আপনি ডলার নিয়ে দোকানে যাবেন, দোকানদার বলে যে ডলার মানে কি, এটা দূর মিয়া, আপনি পাগল হয়েছেন নাকি, টাকা দেন। সেম একই রকম, আপনি বাংলাদেশ থেকে টাকা পাঠাবেন ইউএসএ তে কোনো একটা ইম্পোর্টের এগেনস্টে, ইউএস এর ওই লোক এই টাকা নিয়ে যদি তাদের দোকানে RC 7 আপ কিনতে যায়, বলবে যে দূর মিয়া, আপনিও তো পাগল, আপনি আরসি কিনতে আসছেন টাকা দিয়ে, ডলার দেন আমাকে মিয়া। মানে ঘটনাটা আসলে কি? ঘটনাটা হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি তাদের কান্ট্রির কারেন্সি দিয়ে বিজনেস করে। প্রত্যেকটা কান্ট্রির যারা সিটিজেন আছে তারা তাদের দেশের কারেন্সিটা হোল্ড করার লিগ্যাল এম্পাওয়ার থাকে। অন্য কারেন্সি তারা হোল্ড করতে পারে না। দ্যাটস ওয়াই আমি চাইলেও ডলারটা হোল্ড করতে পারি না। আবার ইউএস এর কোনো নাগরিক চাইলেও বাংলা টাকা হোল্ড করতে পারে না। তাহলে দুইটার মধ্যে কন্ট্রাডিকশন হলো, আমি বিজনেস করছি ইউএস এর সাথে, সে আমাকে ডলার দিবে, আমি তাকে টাকা দিতে চাচ্ছি। এই দুইটার মধ্যে একটা লিয়াজু অফিস থাকে, যে লিয়াজু অফিস হচ্ছে ব্যাংক এবং ফাইন্যান্স ব্যাংকগুলি। সেই ব্যাংকগুলি কি করে, ফরেনার যারা ইউএস ডলার দেয় সেই ইউএস ডলারটা তারা কেটে কিনে রাখে, কিনে তার এগেনস্টে বাংলাদেশি যারা তাদেরকে টাকা দিয়ে দেয়। আবার বাংলাদেশে যখন কোনো লোক বিদেশে কোনো ডলার, বিদেশে কোনো মানে টাকা পাঠাতে চায়, বিদেশে কোনো টাকা পাঠাতে চায়, তখন ওই ব্যাংক বাংলাদেশের লোকের কাছ থেকে টাকা আগে তারা নেয়, নিয়ে সেটাকে ডলারে কনভার্ট করে সেটা বিদেশে পাঠায়। তাহলে ব্যাংকগুলি বিভিন্ন ধরনের কারেন্সিকে এক্সচেঞ্জ করে এক এক ব্যক্তির কারেন্সি অন্য জায়গায় কনভার্ট করে প্রত্যেকের কারেন্সি রিলেটেড রিকোয়ারমেন্টটা পূরণ করে। এই যে কারেন্সি এক্সচেঞ্জের প্রসেসটা যেই ব্যাংক বা যেই প্রতিষ্ঠানগুলি করে তাদেরকে বলা হয় ফরেন ট্রেড রিলেটেড ডিভিশন। সেই ডিভিশনগুলিকে ফরেন ট্রেড রিলেটেড ডিভিশন বলা হয়, এবং তারা ফরেন কারেন্সিটাকে এক্সচেঞ্জ করে। এখন ফরেন কারেন্সিটা এক্সচেঞ্জ করে কিভাবে আমি যদি বলি, ধরেন আমার ছেলে আছে ইউএসএ তে, আমি তাকে $100 পাঠাবো। সে আমাকে বলছে যে আমার $100 লাগবে। তা আমি বললাম যে আচ্ছা আমি ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে গিয়ে তোমাকে $100 পাঠাচ্ছি। আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে আমি বললাম যে আমার ছেলে ইউএসএ থাকে, তার $100 লাগবে, এখন আমি $100 পাঠাতে চাচ্ছি। তো ব্যাংক প্রথমে কাস্টমারকে বলবে ঠিক আছে, $100, $1 সমান $100, আপনি আমাকে 8,000 টাকা দেন। 8,000 টাকা। সো আমি 8,000 টাকা ব্যাংকে দিয়ে দিলাম, ব্যাংক 8,000 টাকা তার কাছে রাখলো। আবার ব্যাংক তো, ব্যাংকের দুই দিকেরই কাজ হয়, এই দিক থেকে কেউ টাকা দিয়ে ডলার নিতে চায়, আবার অন্যদিকে অনেক ডলার তার কাছে আসে, সে টাকা নিতে চায়। আমাদের দেশের আরেকজন এক্সপোর্টার আছে, যিনি ইউএসএ তে শার্ট এক্সপোর্ট করেছেন। সেই ইউএসএ তে শার্ট এক্সপোর্ট দিয়ে ব্যাংকের কাছে, এই ব্যাংকের কাছে $100 আসছে। তাহলে এই ব্যাংকের কাছে কিন্তু এখন $100 আছে, ব্যাংকের মাথায় তো আছে $100 আছে। ব্যাংক কি করে, ইউএস এর এই 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 প্রোডাক্টটার এগেনস্টে $100 ব্যাংকে ঢুকেছে, যার এই $100 তিনি আসছে এবার ব্যাংকে এসে বলে যে ভাই আমি তো শার্ট বিক্রি করেছি ইউএসএ তে $100, তারা তো $100 দিয়ে দিছে, এখন আমাকে ওই ডলারের বিনিময়ে আমাকে টাকা দেন। তো ব্যাংক কি করে, যখন ওকে টাকা ডলার কিনে তখন তারা কম রেটে কিনে, একটু কম রেটে কিনে, যখন ডলারটা বিক্রি করে তখন একটু বেশি রেটে বিক্রি করে। স্বাভাবিক, পৃথিবীর সকল জায়গায় এই নিয়ম। ইভেন আপনার জন্য, আপনি যখন কোনো জিনিস বাই করতে চান কমে কিনতে চান, যখন সেল করতে চান ইট উইল, আপনি বেশি দামে সেল করতে চান।
সো যখন কোনো একজন ব্যক্তি সেল করতে চাইবে, তখন তিনি বেশি দামে সেল করতে চাইবে, আর যখন কিনবে তখন কম টাকা দিয়ে কিনতে চাইবে। তা $100 আসছে ব্যাংকে, $100টা সে ওনাকে, $100 বিনিময়ে সে ওনাকে টাকা দিয়ে দিবে, তার মানে $100 ব্যাংক বাই করবে, $100 কিনবে, কিনে টাকা টাকা দিবে। যেহেতু $100 সে কিনবে, সে কম দামে কিনবে। আর যখন সে বিক্রি করতে যাবে সে বেশি টাকা বিক্রি করবে, তাহলে $100 সে কিনলো ধরেন 99 টাকায়, একটু কমে কিনে সে তাকে 9,900 টাকা দিয়ে দিল। ব্যাস। আর এই লোক তো তার ছেলের কাছে $100 পাঠাতে চাচ্ছে, আসছে, তাকে বলছে, সে তো ডলার আপনার কাছ থেকে কিনে নিবে, সে ডলার কিনবে, তাকে বলবেন যে $1 আপনি কিনলে $1 100 পড়বে একদম। তো ও বলবে যে ঠিক আছে, এই যে আমি 8,000 টাকা দিলাম, 8,000 টাকা নিলাম, নিয়ে ডলার কিন্তু এই 100ই। মানে আমরা প্রায়, আমি মানে এই কোয়েশনটা আমি ফিল করেছি, ফেস করেছি, সেই জন্য আমি বলছি। অনেকেই বলে যে ভাইয়া, সিঙ্গেল কারো কাছ থেকে টাকা দিয়ে ডলার কেনার সময় কি ব্যাংক ওই টাকা দিয়ে ডলার কিনে তারপরে পাঠায় না? ব্যাংকের কাছে এক্সপোর্টের কিছু ডলার অটোমেটেড তার কাছে থাকে, সেটা ম্যানেজ করে, তার একটা ডিভিশন আছে সেটা ম্যানেজ করে। তাহলে সে 100 টাকা, 8,000 টাকা নিল, নিয়ে $100 রেডি করে দিল, ওই যে তার কাছে যেটা আগে পড়েছিল সেটা, $100 সে ওকে দিয়ে দিল, তার ছেলেকে ইউএসএ তে পাঠিয়ে দিল, আর তার $8,000 নিয়ে নিল। মাঝখানে 9,900, মানে সে এই ব্যক্তিকে দিছে $7,900, 7,900 টাকা, আর এর কাছ থেকে নিয়েছে 8,000 টাকা, ওকে দিয়েছে, আর $100 দিয়ে দিয়েছে, মাঝখানে তার এই 100 টাকা লাভ থাকলো। এই যে ডলার টাকা কনভার্ট করা, একটার সাথে আরেকটা কনভার্ট করার প্রসেসটাকে বলা হয় ফরেন এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে বিনিময়, ফরেন মানে ফরেন কারেন্সি, ফরেন কারেন্সি বিনিময়। প্রত্যেকটা ব্যাংকের একটা স্পেসিফিক ডিভিশন আছে, যে ডিভিশনটা এই কারেন্সিটা এক্সচেঞ্জ করে, সেই ডিভিশনটার নাম হচ্ছে ট্রেজারি ডিভিশন। আপনারা শুনে থাকবেন, আপনাদের প্রত্যেকটা ব্যাংকে আছে ট্রেজারি ডিভিশন, যারা একটা কারেন্সিকে আরেকটা কারেন্সিতে কনভার্ট করে। কিন্তু এখানে কথা আছে, সেটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট, বৈদেশিক বাণিজ্য যে ডিভিশনটা করে সেটার নাম হচ্ছে ফরেন ট্রেড ডিভিশন। তাহলে ফরেন ট্রেড ডিভিশনই মূলত এই কারেন্সিটা এক্সচেঞ্জের কাজ করে থাকে। কারেন্সি ম্যানেজ করা, অ্যারেঞ্জ করার কাজ করে ট্রেজারি, বাট এক্সচেঞ্জের কাজটা ফরেন ট্রেড ডিভিশনই করে। এজন্য অনেক সময় ফরেন ট্রেড ডিভিশনকে বলা হয় ফরেন ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। সবাই ক্লিয়ার এতটুকু? ফরেন ট্রেড মানে কি, ফরেন এক্সচেঞ্জ মানে কি, কোনো একটা বৈদেশিক বাণিজ্য নিয়ে যে ডিভিশন কাজ করে তাদের নাম অনেক সময় ফরেন ট্রেড বলে, অনেক সময় ফরেন এক্সচেঞ্জ বলে, অনেক সময় ফরেন ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ বলে। এতটুকু সবাই ক্লিয়ার? এবং ট্রেজারি বলতে ব্যাংকে একটা ডিভিশন আছে যারা ফরেন কারেন্সিটা সবসময় অ্যারেঞ্জ করার কাজ করে। এতটুকু নিয়ে আমার ডিসকাশনটা কমপ্লিট। বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এতটুকু পর্যন্ত? এনি কোয়েশ্চেন? সোজা। নন ট্রেডে যারা আছেন তারা একটু প্লিজ রিকোয়েস্ট করব, যদি কোনো জায়গায় আপনাদের কোনো প্রবলেম হয় প্লিজ কোয়েশ্চেন রেজ করবেন, কারণ আমার এখানে ট্রেডের অনেকেই আছেন, তাদের জন্য জিনিসগুলো ইজিয়ার। নন ট্রেড তাদের জন্য ফাউন্ডেশন খুব জরুরি জিনিস কিন্তু। ওকে, এবার চলে আসলাম ফরেন ট্রেড, ফরেন এক্সচেঞ্জ হয়ে গেল, এগুলি আমরা বুঝে ফেললাম। এবার ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট। ইন্টারন্যাশনাল ট্রেড মানে আন্তর্জাতিক বাণিজ্যে ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্টে টোটাল 5টা পেমেন্ট মেথড রয়েছে। 5টা পেমেন্ট মেথড, একটা হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স, আরেকটা হচ্ছে ওপেন অ্যাকাউন্ট, লেটার অফ ক্রেডিট, ডকুমেন্টারি কালেকশন এবং কনসাইনমেন্ট। 5টা, টোটাল 5টা কনসাইনমেন্ট। এই 5টা মেথডের মধ্যে আমরা এখন আলোচনা করব, এবং দিন শেষে আমরা ডিসকাশন করব যে 5টা মেথডের মধ্যে কোন মেথডটা ভালো। প্রত্যেকটা মেথড কিন্তু ফরেন ট্রেড পেমেন্ট মেথড মানে বৈদেশিক বাণিজ্যের আদলে এই মেথডগুলি তৈরি, মানে এখানে বাণিজ্য হবে। তা আমি বাণিজ্যের জন্য একটা এক্সাম্পল দাঁড় করাই। বাণিজ্যের জন্য আমরা একটা এক্সাম্পল দাঁড় করাই। সেই এক্সাম্পলটা হচ্ছে যে আমি সে আমি বাংলাদেশি লোক, আর ইন্ডিয়ার একজন লোক আছে, অথবা সিঙ্গাপুরের একজন লোক আছে, আমি সিঙ্গাপুর থেকে, অথবা মালয়েশিয়া, এটা মালয়েশিয়া, এটা বাংলাদেশ। ইন্ডিয়া থেকে, মালয়েশিয়া থেকে আমি পাম অয়েল আনবো। আমি আনবো, বাংলাদেশের একজন লোক আছে, ধরেন মানে এক্স ওয়েল কোম্পানি,
সে মালয়েশিয়া থেকে পাম অয়েল আনবে, এনে বাংলাদেশে বিক্রি করবে। আমার মানে আন্ডারলাইন প্রজেক্ট হচ্ছে পাম অয়েল। পাম অয়েল মালয়েশিয়া থেকে যিনি সেল করছেন, তার নাম হচ্ছে ধরেন আহ, রিটা কোম্পানি, রিটা পাম অয়েল কোম্পানি। তাহলে ইভেন্টটা হচ্ছে বাংলাদেশের একজন লোক মালয়েশিয়া থেকে ধরেন আমি ধরলাম এক এক মেট্রিক টন, 1 মেট্রিক টন মানে 1000 কেজি পাম অয়েল আনবে, বাংলাদেশে নিয়ে আসবে। বাংলাদেশে নিয়ে আসা মানে যদি বাংলাদেশের কোনো লোক বিদেশে থেকে কোনো প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসে, এটার বিনিময়ে বাংলাদেশি টাকাটা সে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে, এটাকে বলা হয় ইম্পোর্ট বিজনেস। এক্সপোর্ট বিজনেস হচ্ছে বাংলাদেশে কোনো লোক যদি বিদেশে কোনো প্রোডাক্ট পাঠায়, অর্থাৎ প্রোডাক্ট বাইরে যাবে, তার বিনিময়ে ডলারটা বাংলাদেশে আসবে, সেটাকে বলা হয় এক্সপোর্ট বিজনেস। আমরা এখানে এক্সাম্পল দিচ্ছি ইম্পোর্ট বিজনেসের। যেহেতু সে তেল ইম্পোর্ট করবে বাংলাদেশের, এই তেল ইম্পোর্ট করবে। এখন আমরা যাব তাহলে ইম্পোর্ট এবং এক্সপোর্ট বিজনেসের সাথে যে দুইটা এন্টিটি জড়িত থাকে, একে আমরা ইম্পোর্টার বলবো, একে আমরা এক্সপোর্টার বলবো স্বাভাবিকভাবে। প্রথমত একে আমরা ইম্পোর্টার বলবো, একে আমরা এক্সপোর্টার বলবো। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, ইম্পোর্টার এক্সপোর্টার, এতটুকু সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? ভেরি ক্লিয়ার। ভেরি গুড। ক্যারি ফরওয়ার্ড, এবার আমরা যাচ্ছি যে ইন্টারন্যাশনাল পেমেন্ট বাণিজ্য করতে গিয়ে 5টা মাধ্যমে পেমেন্ট দেওয়া যায়। 5টা মাধ্যমে আমি বাণিজ্য করতে পারি। এই 5টা মাধ্যমের প্রথম মাধ্যমটা হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স প্রসেস। ক্যাশ ইন অ্যাডভান্স প্রসেস নাম শুনে বুঝতে পারছি, ক্যাশ ইন অ্যাডভান্স, টাকাটা আগে দিয়ে দিতে হবে, তারপরে গুডস আসবে। মানে উনি আগে ওনাকে ক্যাশ টাকাটা দিয়ে দিবে। ধরেন আমি তো তেল যে আনছি, আমি ধরেন তেল আনতেছি 1000 কেজি, 1000 কেজি তেল আনবো, পাম অয়েল আনবো আর কি। 1 কেজি পাম অয়েলের দাম ধরেন 1 রিয়াল, এক ডলার, 1 কেজির দাম 1 ডলার। তাহলে এটার দাম আসলে 1000 ডলার। এই 1000 কেজি পাম অয়েলের দাম 1000 ডলার। দুজন একটা কন্ট্রাক্টে সাইন করলো, যে কন্ট্রাক্টের মধ্যে লেখা আছে যে রিটা ওয়েল কোম্পানি মালয়েশিয়ান অরিজিন 1000 কেজি পাম অয়েল বাংলাদেশের কোম্পানি ওয়েল কোম্পানিকে প্রোভাইড করবে, তার বিনিময়ে বাংলাদেশের কোম্পানি এই মালয়েশিয়ান রিটা কোম্পানিকে 1000 ডলার দিবে। ভালো কথা। এবং তারা কন্ট্যাক্ট করলো যে আমরা ক্যাশ ইন অ্যাডভান্স মেকানিজমের মাধ্যমে এই ইম্পোর্টটা প্রসেস করব। বাংলাদেশের জন্য যেটা ইম্পোর্ট, মালয়েশিয়ান ওই জনের জন্য ওইটা কিন্তু এক্সপোর্ট, কারণ সে তো তেল নিয়ে ডলার যাবে, সো তার জন্য এটা এক্সপোর্ট। বাংলাদেশে যেটা ইম্পোর্ট অন্য দেশের জন্য সেটা এক্সপোর্ট, বাংলাদেশের জন্য যেটা এক্সপোর্ট সেটা অন্য দেশের জন্য ইম্পোর্ট, রিভার্স। বি কন্ট্যাক্ট করলো যে আমি দুইজনের মধ্যে ধরেন পাম অয়েলটা খুব ভালো কোয়ালিটির, এর কোম্পানি অনেক ভালো, ও বলছে যে বাংলাদেশকে যে তুমি আমাকে অ্যাডভান্স পেমেন্ট দিলে আমি তোমাকে টাকা দিব, মানে গুডস দিব, নাইলে দিব না। তো বাংলাদেশের বাংলাদেশের এক্স কোম্পানি চিন্তা করলো রিটা কোম্পানিকে সে চিনে, তার সাথে কোনো সমস্যা নাই, ওকে, সে আগে এই ডলারটা পাঠিয়ে দিবে। ডলারটা পাঠানোর জন্য কি করবে? এই ডলারটা পাঠানোর জন্য এখানে একটা ব্যাংক আছে, ব্যাংক আসছে, ব্যাংক আসলো মাঝখানে। এক্স ওয়েল কোম্পানির কাছে কি ডলার আছে না তার কাছে টাকা আছে বলেন তো? এক্স ওয়েল কোম্পানির কাছে কি ডলার না টাকা আছে? টাকা। টাকা, যেহেতু সে বাঙালি টাকা স্বাভাবিকভাবে তার টাকা। কাছে টাকা, সে টাকা নিয়ে যাবে এখানে। আমরা জানি, ধরেন আমি ধরলাম যে 1 ডলার সমান হচ্ছে 100 টাকা, অথবা 1 ডলার সমান 80 টাকা। সে কি করলো, ব্যাংকে আসলো, ব্যাংকে এসেই বললো যে আমি তো 1000 ডলার মালয়েশিয়ার ওকে দিতে চাচ্ছি। বললো যে মালয়েশিয়ার ওকে দিতে চাইলে তাহলে 1 ডলার মানে 80 টাকা, তাহলে 1000 ডলার দিতে চাইলে আপনাকে 80,000 টাকা দিতে হবে। 80,000 টাকা আছে? তো এক্সওয়েল কোম্পানি বললো যে আছে আমার কাছে 80,000 টাকা। 80,000 টাকা নিলাম, নিয়ে ব্যাংকের কাছে তো বিভিন্ন এক্সপোর্টের ফান্ড জমা থাকে, সেখান থেকে 1000 ডলার রিটা কোম্পানিকে সে পাঠিয়ে দিল, টাকাটা আগে পাঠিয়ে দিল। রিটা টাকা পেলো, টাকা পাওয়ার পরে সে পাম অয়েলটা রেডি করলো, পাম অয়েলটা সে কে পাঠিয়ে দিল। তাহলে আগে টাকা যাবে, পরে গুডস আসবে। এই যে ট্রেড মেকানিজম, এটাকে বলা হয় ক্যাশ ইন অ্যাডভান্স পেমেন্ট মেকানিজম।
এবার আমি রিস্কে আসি। অথবা এখানে আমরা আস্তে আস্তে নতুন নতুন ওয়ার্ড শিখবো। আমরা ইম্পোর্টার ওয়ার্ড শিখেছি, এক্সপোর্টার ওয়ার্ড শিখেছি, ইম্পোর্ট শিখেছি, এক্সপোর্ট শিখেছি, ফরেন ট্রেড শিখেছি, ফরেন এক্সচেঞ্জ শিখেছি, ট্রেজারি ডিভিশন শিখেছি। এবার নতুন একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্রোফর্মা ইনভয়েস। প্রোফর্মা ইনভয়েস অথবা সেলস কন্ট্রাক্ট, দুইটা ওয়ার্ডই নাম শুনতে হবে আপনার, মানে মনে রাখতে হবে বা জানতে হবে। প্রোফর্মা ইনভয়েস অথবা সেলস কন্ট্রাক্ট। প্রোফর্মা ইনভয়েস বা সেলস কন্ট্রাক্ট হচ্ছে এই যে মালয়েশিয়ান কোম্পানি এবং বাংলাদেশের কোম্পানির মধ্যে যেই পেপারটা সাইন হয়, যেখানে লেখা যা থাকে 1,000 কেজি পাম অয়েল, প্রত্যেক কেজি পাম অয়েলের দাম $1 করে এত টাকা, এত তারিখে ও একে পাঠাবে, তার আগে ও একে এত টাকা এই ব্যাংকের মাধ্যমে দিয়ে দিবে। এই সকল টার্মস এন্ড কন্ডিশনসটা যেই পেপারে লেখা থাকে এবং সেই পেপারটা দুইজনই সাইন করে, মানে ইম্পোর্টার এবং এক্সপোর্টার দুইজনে সাইন করে, সেই পেপারটাকে বলা হয় প্রো ফর্মা ইনভয়েস। সেটাকে আবার সেলস কন্ট্রাক্টও বলা হয়, একই নাম, সেলস কন্ট্রাক্টও বলা যেতে পারে। বাট প্রোফর্মা ইনভয়েস এবং সেলস কন্ট্রাক্টের মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে সেলস কন্ট্রাক্টের মধ্যেও সকল জিনিস লেখা থাকবে, যে এত তারিখে দিবে এত কেজি, প্রত্যেক কেজির দাম এত, ইম্পোর্টারের নাম এটা, এক্সপোর্টারের নাম এটা, ইম্পোর্টারের ব্যাংক এটা, এক্সপোর্টারের ব্যাংক এটা, ইম্পোর্টারের যে অ্যাকাউন্টে টাকা যাবে সেই অ্যাকাউন্ট নাম্বার এটা, সকল কিছু লেখা থাকবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সেলস কন্ট্রাক্টে লিগ্যাল অব্লিগেশনস গুলি লেখা থাকে। লিগ্যাল অব্লিগেশনস মানে ও একে টাকা দিল আগে, যদিও গুডস না দেয়, তাহলে এটা যদি কেস করে, তাহলে এটা কোন কোর্টে কেস করতে হবে, কিভাবে করতে হবে, অর্থাৎ লিগ্যাল ডিসপিউট সলিউশনটা কিরকম হবে, লিগ্যাল অব্লিগেশনসটা কেমন হবে, সেই কনসেপ্ট বা ইনফরমেশনটুকু সেলস কন্ট্রাক্টে লেখা থাকে। সো সেলস কন্ট্রাক্ট প্রোফর্মা ইনভয়েসের চেয়ে একটু ডেপথ। ওকে, সেলস কন্ট্রাক্ট লেখা থাকলো, অ্যাডভান্স পেমেন্ট হলো, আগে টাকা দিয়ে দিল, পরে গুডস আসলে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে ক্যাশ ইন অ্যাডভান্স প্রসেস, ক্যাশ ইন অ্যাডভান্স প্রসেসে বলেন তো, এই যে এক্সওয়াইল ইম্পোর্টার, রিট এক্সপোর্টার, দুইজনের মধ্যে কে বেনিফিটেড পজিশনে থাকে? এক্সপোর্টার। এক্সপোর্টার। এক্সপোর্টার বেনিফিটেড পজিশনে থাকে কেন? সে আগে টাকা পাচ্ছে, পরে ভেরি মাল গুড। দিচ্ছে। সে আগে টাকা পাচ্ছে, টাকা পাওয়ার পরে তার মনে হয়েছে যে গুডস এখন সাপ্লাই দিব, পরে দিব, 2 দিন পরে দিব, 3 দিন পরে দিব, তার তো কোনো পিছুটান নাই। আমরা পড়ছি ইন্টারন্যাশনাল ট্রেড। সো ইন্টারন্যাশনাল ট্রেডে এক পক্ষকে পুরোপুরি সুবিধা দেওয়াটা ইন্টারন্যাশনাল ট্রেডের রেশনাল না। ইন্টারন্যাশনাল ট্রেডে, যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেডের স্পিড নিয়ে মাথায় নিয়ে আমরা পড়ছি, তো আমাদের মাথায় রাখতে হবে যে দুইটা পক্ষ যাতে সমান সুবিধাপ্রাপ্ত হয়, কাছাকাছি সুবিধাপ্রাপ্ত হয়, এরকম মেকানিজম দাঁড় করাইতে হবে। সো এই মেকানিজমটা আসলে এক ঘেঁষে বা এক পেশি মেকানিজম, যেখানে পুরো জায়গা থেকে ডিপ্রাইভ হচ্ছে, ও পুরো জায়গাটাতে অ্যাডভান্টেজ পাচ্ছে। তাহলে এইটা পারফেক্ট ট্রেড পেমেন্ট মেথড না, হ্যাঁ একটা পেমেন্ট মেথড, বাট এটা পারফেক্ট পেমেন্ট মেথড না। সো আমরা এবার ক্যারি ফরওয়ার্ড করবো অন্য কোনো মেথড আছে কিনা, যেটাতে আমরা দুইটা পক্ষকেই সমান সুবিধা দিতে পারি কিনা। পরের 2 নম্বর মেথডটা আমরা পড়বো, পরের নাম্বারটা হচ্ছে ওপেন অ্যাকাউন্ট মেথড। ওপেন অ্যাকাউন্ট, ওপেন অ্যাকাউন্ট হচ্ছে, এটা রিভার্স। রিটা আগে গুডস পাঠিয়ে দিবে ওর কাছে, ও গুড চেক করবে সব ঠিকঠাক আছে কিনা দেখবে, তারপরে টাকা পাঠাবে। কল ক্যাশ ইন অ্যাডভান্সের একদম রিভার্স হচ্ছে ওপেন অ্যাকাউন্ট। সো এখানে আগে গুডস আসবে, তারপরে গুডসটা দেখে শুনে যদি ঠিকঠাক মতো থাকে, তারপরে পেমেন্ট করবে। এই পেমেন্ট মেথডটাকে বলা হয় ওপেন অ্যাকাউন্ট মেথড। এবার বলেন, ওপেন অ্যাকাউন্টে কে বেশি বেনিফিটেড হয়? ইম্পোর্টার। 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 কারণ ইম্পোর্টার। গুডস আগে পেলো, চেক করলো, চেক করে দেখলো এটা বাঁকা হয়েছে, এটা এই হয়েছে, এই তুমি বাঁকা দিছো কেন, এটার দাম দিব না এখন, মানে পুরো কন্ট্রোলই তার হাতে থাকে। এক্সপোর্টার সেক্ষেত্রে কন্ট্রোল লেস অবস্থায় থাকে। এই যে ইম্পোর্টার এবং এক্সপোর্টার দুইজন এক পেশে ক্ষমতা দখল করে ক্যাশ ইন অ্যাডভান্স অথবা ওপেন অ্যাকাউন্টে, ইন্টারন্যাশনাল ট্রেডের স্পিডের সাথে এই দুইটা জিনিস যায় না। মানে এটাকে ব্যালেন্স, দুইটা মেকানিজমকে আমি ব্যালেন্স মেকানিজম বলতে পারবো না। বাট এই দুইটা মেকানিজমের একটা সুবিধা আছে, এই দুইটা মেকানিজম যেহেতু ইম্পোর্টার এক্সপোর্টার নিজেরা নিজেদের মতো করে মধ্যে করে ডিল করে, এখানে ব্যাংকের কোনো ইনভলভমেন্ট থাকে না। সো সিকিউরিটি ফান্ড, এই রিস্কগুলি এখানে থাকে,
বাট এখানে এই প্রসেসটা অ্যারেঞ্জ করতে, ম্যানেজ করতে খরচটা কম পড়ে। দিস ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ দিস মেথড। খরচ কম এই মেথডে, এই দুইটা মেথডে খরচ একদমই কম। ওকে, ফাইন। এই দুইটা মেথড কি কখনো কাজ করে? হ্যাঁ, এই দুইটা মেথড বিভিন্ন সময় কাজ করে। বিভিন্ন সময় এই দুইটা মেথডে আমাদের বিভিন্ন ট্রেড ট্রানজাকশন করতে, মানে আমরা তো এখন বুঝতে পারছি দূর এই দুইটা মেথড তো একটা পক্ষকে বেশি সাপোর্ট দিয়ে দিচ্ছে, সো এই দুইটা মেথড যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেডে ব্যালেন্স ট্রেড মানে মেথড না, তাহলে এগুলি কাজ করবে, এগুলি মনে হয় ইন্টারন্যাশনাল ট্রেডে ব্যবহার হয় না, অবসোলিউট মেথড না। দিস টু আর অপারেটিভ মেথড। তাহলে অপারেটিভ মেথড কখন হয়? ক্ষেত্র বিশেষে। যেমন আমি ধরেন ইম্পোর্টার, আমি মালয়েশিয়া থেকে পাম অয়েল ইম্পোর্ট করি রিটা কোম্পানি থেকে। রিটা কোম্পানির রিটা কোম্পানির মালিক, তার ফ্যামিলি মেম্বার্স বাংলাদেশে ফ্রিকুয়েন্টলি ঘুরতে আসছে। আমি মালয়েশিয়াতে আমার পরিবার সহ ঘুরতে গেছি, তার সাথে আমার এখানে একটা বন্ধু সুলভ সম্পর্ক হয়ে গেছে। সে আমার টাকা মাইর দেওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা থাকলেও সে কোথায়, তার জন্ম কোথায়, বাড়ি কোথায়, কোথায় কি আছে আমি সব জানি। মানে আমাদের সাথে যদি লং লাস্টিং রিলেশনশিপটা ক্রিয়েট হয়, সে অবস্থায় ক্যাশ ইন অ্যাডভান্স বা ওপেন অ্যাকাউন্ট মেকানিজমটা অ্যাপ্লাই করা যায়। অনেক সময় অতি জরুরি প্রোডাক্টগুলির ক্ষেত্রে সুপার পাওয়ার থাকে যাদের হাতে থাকে, তারাও এই দুইটা মেথডের প্র্যাকটিস করে অনেক সময়। যেমন করোনাকালীন সময় টিকা, করোনাকালীন সময় যেমন ফাইজার টিকা দিয়েছে, তাই না? ফাইজার যদি বলে যে আমাকে আগে পেমেন্ট দিতে হবে নাহলে টিকা দিব না, বাংলাদেশ বাংলাদেশ জমি বিক্রি করবে, ব্যাংক বিক্রি করে ফেলবে, বাংলাদেশের সচিবালয় বিক্রি করে ফেলবে, তারপরেও আগে টাকা দিয়ে দিবে, বলবে যে না, আগে আমরা টাকা দিয়ে দিচ্ছি, প্লিজ তুমি আমাকে টাকা টিকা দাও। মানে কিছু জরুরি প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্টটা হয়। আবার ওপেন অ্যাকাউন্টের ক্ষেত্রে হয় অন্য ইভেন্টের ক্ষেত্রে। যেমন অনেক সময় আপনারা দেখেন না যে বাল্ক অ্যামাউন্টের প্রোডাক্ট উৎপাদন করেছে আমি কারখানাতে, পরে দেখা গেল যে এই প্রোডাক্টের অনেকগুলি সেল হয় না। এখন আমি চিন্তা করছি যে এই প্রোডাক্টগুলি সেল করা দরকার, কোনো বায়ার পাচ্ছি না। একজন পাইছি, সে বলছে যে আমি গুডসটা নিব, নিয়ে দেখে শুনে তারপরে পেমেন্ট করব। আমি চিন্তা করলাম এগুলি মানে খোলা জায়গায় পড়ে থেকে এমনি নষ্ট হয়ে যায়, ঠিক আছে তারে দিয়ে দিই, সে আমার পরে পেমেন্ট দিবে, প্রোডাক্টও ভালো আছে, পেমেন্ট পাবো। এই অবস্থায় সে ওপেন অ্যাকাউন্টের মুভমেন্টে পেমেন্ট করতে মানে বিজনেস করতে পারে। সো কাজ, ক্ষেত্র, প্রসেস, সিস্টেম এবং পার্সন টু পার্সন রিলেশনশিপের উপর বেস করে ওপেন অ্যাকাউন্ট এবং ক্যাশ ইন অ্যাডভান্স দুইটা মেথডে কিন্তু কাজ করে। আমরা কিন্তু র এক্সাম্পল দিচ্ছি, র ডেসক্রিপশন দিচ্ছি, নিজেরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করছি। যদি এই দুইটা মেথড থেকে পরীক্ষা প্রশ্ন আসে, পরীক্ষা প্রশ্ন আসবে হোয়াট ইজ ক্যাশ ইন অ্যাডভান্স মেথড, রাইট দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রেডিশনাল মেথড। হোয়াট ইজ ওপেন অ্যাকাউন্ট মেথড, রাইট দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ওপেন অ্যাকাউন্ট মেথড। অথবা এই দুইটা প্রশ্নকে আবার এরকম করতে আসতে পারে, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাবসোলুট অ্যাডভান্টেজ মেথড ফর ইম্পোর্টার, এক্সপ্লেন। হুইচ ওয়ান ইজ দ্য অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ মেথড ফর এক্সপোর্ট, এক্সপ্লেন। মানে এই দুইটা প্রশ্নে ওপেন অ্যাকাউন্ট এবং ক্যাশ ইন অ্যাডভান্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ফার্দার এনি কোয়েশ্চেন আছে? কারো কোনো ক্যাশ কনফিউশন ইন, আছে? স্যার একটা কোশ্চেন ছিল। প্লিজ। ক্যাশ ইন অ্যাডভান্স আর ওপেন অ্যাকাউন্ট কোনোটা কি সেম জিনিস, একই টার্ম? না, দুইটা তো আলাদা টার্ম, দুইটা তো দুইভাবে কাজ করছে। মানে আমি ওই গ্রাফটা এখানে দেখাচ্ছি বলে ওপেন অ্যাকাউন্টটাকে এখানে নিয়ে আসছি, লিখছি আর কি। ওপেন অ্যাকাউন্ট তো আমাদের নিচের দিকে আলোচনা হয়েছে। ওপেন অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্সের একদম রিভার্স, উল্টা। এখানে আগে টাকা দিয়ে পরে গুডস আসে, আর এখানে পরে আগে গুডস আসে পরে টাকা দেয়। ঠিক আছে? যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন? আচ্ছা, রিভার্স না? জি। একটা তো হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স হচ্ছে আগে, জি জি, ক্যাশ ইন অ্যাডভান্স হচ্ছে আগে টাকা দিয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে উল্টো, উল্টো, মানে আগে রাইট। গুডস তারপর টাকা। রাইট। আর কারো কোনো প্রশ্ন? এটা মেকানিজমটা ক্যাশ ইন অ্যাডভান্সে কি হয়, ইম্পোর্টার এবং এক্সপোর্টার দুইজনে এই যে প্রোফর্মা ইনভয়েস সাইন করলো, ওই যে যেটা আমরা বললাম একটা পেপার সাইন করবে, সাইন করার পরে আহ, এইখান থেকে এক্সপোর্টারের কাছ থেকে গুডসটা এখানে আসবে, গুডসটা এখানে আসলে ইম্পোর্টার তার পেমেন্ট দিবে ব্যাংক হয়ে, ব্যাংক থেকে ট্রান্সফার করবে, এক্সপোর্টারের ব্যাংকে যাবে, এক্সপোর্টারের ব্যাংক ডলারটা তাকে দিয়ে দিবে। ইম্পোর্টারের কাছ থেকে এই ব্যাংক
টাকা নিবে। টাকা নিয়ে এই টাকাটাকে কনভার্ট করে ডলারে দিয়ে দিবে এই ব্যাংকের কাছে। এই ব্যাংক থেকে ডলারটা এক্সপোর্টার নিয়ে নিবে। ওপেন অ্যাকাউন্টে উল্টা ঘটনা, দুইজনের মধ্যে প্রোফর্মা ইনভয়েস সাইন হবে। এক্সপোর্টার প্রথমে ওকে ঘুষ দিবে, 2 নম্বরে ঘুষ দিয়ে দিচ্ছে, 3 নম্বরে ও পেমেন্টটা দিবে। আর এখানে কিন্তু ঘুষ দিয়েছে 5-এ, 5 নম্বরে। তার মানে প্রথমে ও টাকা দিবে, 2-তে টাকা দিয়ে 3-এ টাকা এর কাছে যাবে, তারপরে ঘুষ এখানে ঢুকবে। 3 নম্বর পেমেন্ট মেথড কনসাইনমেন্ট। 3 নম্বর পেমেন্ট মেথড কনসাইনমেন্ট। কনসাইনমেন্ট আরো ঝামেলা। কনসাইনমেন্ট হচ্ছে এমন একটা পেমেন্ট মেথড, যে পেমেন্ট মেথডে, বুঝেন, আমি ইম্পোর্টার, আমি ওই ইন্ডিয়ান ওই মালয়েশিয়ান ওই কোম্পানির কাছ থেকে 1000 কেজি তেল নিয়ে আসবো, আনলাম, এনে আমি বলবো ওই কোম্পানিকে, আমি বলবো যে আমি এটা কনসাইনমেন্ট বেসিসে নিয়ে আসছি, মানে আমি এটা আনার পরে আমি এই তেলটা বিক্রি করব। বিক্রি করার পরে যাদের কাছে বিক্রি করব তাদের কাছ থেকে টাকা তুলবো। টাকা তোলার পরে এই টাকাটাকে তোমাকে পাঠাবে। এটাকে বলা হয় কনসাইনমেন্ট বেসিস ট্রেড পেমেন্ট। মানে ওপেন অ্যাকাউন্ট অথবা ক্যাশ ইন অ্যাডভান্সের ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে গুডস একবার আগে আসতো, পেমেন্ট পরে দিয়ে দিত। আবার গুডস মানে সাথে সাথে হইতো, আগে পরে হইতো বাট সাথে সাথে। এখানে আগে পরেও কোনো কথা নেই, এখানে আরো পরে। গুডস পাঠাবে এক্সপোর্টার, ইম্পোর্টার ওই গুডসটা রিসিভ করবে। ইম্পোর্টার নিজের কোনো টাকা সেখানে ব্যবহার করবে না, সেই গুডসটা বিক্রি করবে। বিক্রি করে টাকা নিবে, টাকা পাওয়ার পর সেই টাকাটা সে এক্সপোর্টারকে পাঠাবে। এই প্রসেসটাকে বলা হয় কনসাইনমেন্ট প্রসেস। তাহলে কনসাইনমেন্ট প্রসেসে তো এক্সপোর্টার আরো বেশি ধরা, কারণ আগে তো তাও ওপেন অ্যাকাউন্টে সে টাকাটা গুডস পাওয়ার পরে পেয়ে যেত, এখানে গুডস পাওয়ার পরেও টাকা পাবে না, গুডস বিক্রির পরে টাকা পাবে, মানে আরো প্রলং। এই জন্য কনসাইনমেন্ট বেসিসে সাধারণত যে সকল প্রোডাক্ট একদম ওল্ড অথবা আপডেটেড, সেই সকল প্রোডাক্টই কনসাইনমেন্ট বেসিসে শিপমেন্ট হয়। কনসাইনমেন্টে কোনো ভাই সমস্যা আছে একটা কারো? প্রশ্ন ছিল। জি। আচ্ছা ভাইয়া, তার মানে কনসাইনমেন্ট প্রসেসে কি তিনটা পক্ষ থাকবে? জি, আবার বলেন ভাইয়া। ভাই কনসাইনমেন্ট প্রসেসে কি তাহলে তিনটা পক্ষ থাকবে, মানে ইম্পোর্টার প্রথমে এই এই প্রথমে মালটা কিনবে মানে এক্সপোর্টারের কাছে, মানে আবার ওই ওই মালটা আবার আরেক পক্ষের কাছে বিক্রি করবে, তার মানে কি ভাই এখানে কি তিনটা পক্ষ? হ্যাঁ, এই যে দেখেন, এই যে কনসাইনমেন্টের ফ্লো চার্টটা দেখেন। এক্সপোর্টার 1 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সপোর্টার গুডসটা সরল মনে ইম্পোর্টারকে দিয়ে দিচ্ছে। ইম্পোর্টার এই গুডসটা এন্ড ইউজারের কাছে বিক্রি করবে, কনজিউমাররা যারা তাদের কাছে বিক্রি করবে, এই যে দিল এন্ড এন্ড কাস্টমার। এন্ড কাস্টমার টাকা দিবে ইম্পোর্টারকে, ইম্পোর্টার সেই টাকাটা কালেক্ট করে এক্সপোর্টারকে পাঠাবে। বাট এখানে এই এন্ড ইউজার যারা, তাদের কথা খুব বেশি কোনো জায়গায় লেখা থাকে না। হ্যাঁ, লেখা হয় না, মানে লেখার দরকার হয় না, বাট প্রসেসটা হচ্ছে এরকম। ক্লিয়ার সবাই? কার কোনো কনফিউশন আছে? 3টা মেথড নিয়ে যে কোনো প্রশ্ন আসলে লিখতে পারবো? পারবো না? পারবো। জি স্যার। এই 3টা মেথডের কোনো জায়গায় ব্যাংকের কোনো ইনভলভমেন্ট নাই। শুধুমাত্র রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকে আসে, ব্যাংক রেমিটেন্স পাঠাই দেয়, আর কোনো ডকুমেন্টেশন কোনো কিছুর সাথে ব্যাংকের ইনভলভমেন্ট থাকে না। ব্যাংক সেখানে কোনো কাজ করে না, শুধু রেমিটেন্সটা পাঠানোর কাজ করে ব্যাংক। হ্যাঁ, তাহলে কোন কোন প্রোডাক্ট এই ধরনের কনসাইনমেন্টের মাধ্যমে আনা হয় বা কিছু একটা কনসাইনমেন্ট এক্সাম্পল দিলে মাধ্যমে, ভালো হয়। কনসাইনমেন্টের মাধ্যমে ম্যাক্সিমাম ওয়েতে তেল আসে, মানে আনকাউন্টেবল গুডস আসে কনসাইনমেন্টের মাধ্যমে বেশি। তেল আসে, তেল মানে পেট্রি তেল আসতে পারে, গ্লিসারিন তেল আসতে পারে, পাম অয়েল আসতে পারে। তারপরে হচ্ছে অনেক র ম্যাটেরিয়ালস আছে, যে সকল র ম্যাটেরিয়ালস মানে বড় বড় শিপে করে আসে, বড় ভলিউমে আসে, সেই সাধারণত এই প্রসেসের মাধ্যমে মানে কনসাইনমেন্ট বেসিসে শিপমেন্ট হতে পারে। তবে ডেইলি নেসেসিটির আইটেম যেমন গম কনসাইনমেন্ট বেসিসে আসে, চাল কনসাইনমেন্ট বেসিসে আসতে পারে। কিন্তু ধরেন আমি একটা আহ, ধরেন একটা ইয়ে আনবো, একটা গাড়ি আনবো, এটা তো কনসাইনমেন্ট বেসিসে আসতে পারবে স্যার না। একটা কথা ছিল। জি। স্যার এই যে যে প্রোডাক্ট গুলো পাঠায় বা গুডস পাঠায়, এ কি নিজস্ব খরচে পাঠায় দেয়? মানে এটা এটা নিজস্ব খরচ অথবা ইম্পোর্টার খরচ দিবে,
খরচেরটা নেগোশিয়েট করে। খরচের কে খরচ দেয়? কোনো সময় ইম্পোর্টার দিতে পারে, কোনো সময় এক্সপোর্টার দিতে পারে। খরচ নিয়ে আমাদের একটা মানে আলাদা একটা ক্লাস থাকবে, কে কোন খরচটা বহন করবে, কখন বহন করবে। দেখেন, আমরা এখন ধরে নিব যে কোনো দুইটা পক্ষই সম্মিলিতভাবে যে পক্ষ রাজি হয় সেই পক্ষই দেয়। আচ্ছা, ঠিক আছে। তিনটা মেথডের কোনো মেথডেই ব্যাংক ইনভলভমেন্ট নাই। তিনটা মেথডই আমার কাছে এক পেশে মনে হচ্ছে। তিনটা পথের মেথডেই ইম্পোর্টার গুডস ছেড়ে দিলে এক্সপোর্টারের উপর ডিপেন্ডেবল থাকছে, থার্ড কোনো পক্ষের কাছে ডিপেন্ডেবল থাকতে পারছে না। সবকিছু মিলিয়ে এই তিনটা পক্ষকে আমি ভালনারেবল পেমেন্ট মেথড বলছি, যদিও তিনটা মেথডেই পেমেন্ট কস্টিংটা কম, কারণ এখানে দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তি আন্ডারটেকিং বা শোল্ডার করছে না, কোনো ধরনের রেসপন্সিবিলিটি নিচ্ছে না। সো দ্বিতীয় বা তৃতীয় পক্ষের এখানে কোনো ধরনের লাইবিলিটি ক্রিয়েট হয় না, পুরো লাইবিলিটি ইম্পোর্টার এবং এক্সপোর্টারের থাকে। সেই হিসাবে এই মেথডটাকে, তিনটা মেথডকে খুব বেশি আপ টু দ্য মার্ক মেথড বলছি না। কেন? কারণ মালয়েশিয়ান পাম অয়েল বিক্রি করছে একজন বাংলাদেশের কাছে, ইন্দোনেশিয়ার একজন তেল বিক্রি করছে বাংলাদেশের কাছে, ইউএস এর একজন সুতা বিক্রি করছে বাংলাদেশের কাছে। ভাই, এটা তো আমাদের দেশ থেকে 3,000 কিলোমিটার দূরের একটা দেশের একজন অধিবাসী। সো ওই দেশের অধিবাসী আমাদের দেশের একজন অধিবাসীর কথায় কাজে টেলিফোনিক কলে ইমেইলের উপর বিশ্বাস করে ইন্টারন্যাশনাল ট্রেড করবে, এটা আসলে সবসময় হয়ে ওঠে না। এজন্য ইন্টারন্যাশনাল ট্রেড আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে কিভাবে এগোনোর চেষ্টা করছে ইন্টারন্যাশনাল ট্রেড, আবার এগোনোর চেষ্টা করছে কোনোভাবে ব্যাংককে এখানে ইনভলভ করা যায় কিনা। কারণ আমি সুইজারল্যান্ড থেকে, ধরেন আমি নিউজিল্যান্ড থেকে মিল্ক, ননি দুধ নিয়ে আসবো, মিল্ক পাউডার নিয়ে আসবো। আমি বাংলাদেশে আছি, নিউজিল্যান্ড আমার মনে হয় মানে 5,000 কিলোমিটার দূরের দেশ। নিউজিল্যান্ডের আমি যদি ননি নিয়ে আসার পর তারা যদি আমি টাকা না দেই, সে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসতে গিয়ে বিমান খরচ যা হবে, টাকার প্রায় ওই পরিমাণ টাকা সে আমার কাছ থেকে পাবে। তো নিউজিল্যান্ডের ওই ব্যক্তি চিন্তা করবে যে না, বাংলাদেশে যেহেতু আমি চিনি না আর জানি না একজন ব্যক্তিকে, বাংলাদেশে আমি আসলে এক্সপোর্ট করব না। ইন্টারন্যাশনাল ট্রেডটা লিমিটেড হয়ে যায়। এই ইন্টারন্যাশনাল লিমিটেড ট্রেডটাকে এক্সটেন্ডেড করার জন্য ব্যাংকগুলিকে ইনভলভমেন্ট করার চিন্তা ভাবনা শুরু হয়। এটা ধরেন 18 দশকের দিকে ব্যাংকগুলিকে ইনভলভমেন্ট করা শুরু হয়। কারণ প্রত্যেকটা দেশে যে ব্যাংক প্রতিষ্ঠিত, সেই দেশে সেই ব্যাংকের একটা লাইসেন্স প্রাপ্ত ব্যাংক, সেই দেশের একটা অথরিটির মাধ্যমে সেই ব্যাংক মনিটর হয়। এটা ইন্টারন্যাশনাল সকল দেশই জানে। সো কোনো দেশের নাগরিক আহ, অন্য কোনো দেশের কাস্টমারের তুলনায় তার ব্যাংকের উপর ব্যাংকের এক্সপোজার যদি সে পায়, তার জন্য সেটা বেশি রিলায়েবল হয়, যে ওই ব্যাংক আমাকে পেমেন্ট দিবে বা ওই ব্যাংক আমার ট্রানজেকশনটা করছে, তার মধ্যে রিলায়েবিলিটিটা বাড়ে। এই রিলায়েবিলিটিটা ইন্টারন্যাশনাল ট্রেডের ভলিউমটাকে বাড়ায়। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছি ক্লিয়ার। এতটুকু পর্যন্ত? ওকে। ব্যাংকের ইনভলভমেন্ট আনার জন্য পরবর্তী স্টেপে নিয়ে আসা হয় নতুন একটা মেথড, নতুন মেথড। সেই মেথডটার নাম হচ্ছে ডকুমেন্টারি কালেকশন মেথড। এতটুকু ডিসকাশনের মধ্যে যা আমরা আলোচনা করছি, এখানে সিঙ্গেল কোয়েশ্চেন আসতে পারে, কনসাইনমেন্ট, হোয়াট ইজ কনসাইনমেন্ট, হোয়াট ইজ ক্যাশ ইন অ্যাডভান্স, হোয়াট ইজ ওপেন অ্যাকাউন্ট। একটা পার্থক্য আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওপেন অ্যাকাউন্ট এন্ড ক্যাশ ইন অ্যাডভান্স। ঠিক আছে, এতটুকু প্রশ্ন। প্রশ্ন আসতে পারে কোন মেথডটা ভালো, প্রশ্ন মেথড কোন কোন মেথডটা ইম্পোর্টারের জন্য ভালো, কোন মেথডটা এক্সপোর্টারের জন্য ভালো, বাল্ক বা বেশি ভলিউমের গুডসের জন্য কোন মেথডটা ভালো, বেশি ভলিউমের গুডসের জন্য কনসাইনমেন্টটা ভালো। কিন্তু এই তিনটা মেথডের ডিমেরিটসটাকে মাথায় রেখে এবার আমরা নতুন একটা মেথডে গেলাম। সেই মেথডটার নাম হচ্ছে ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স বা ডকুমেন্টারি কালেকশন মেথড। ডকুমেন্টারি কালেকশন মেথড, দিস ইজ ফোর্থ মেথড, 4 নম্বর মেথড। ডকুমেন্টারি কালেকশন মেথডটা মানে কি? ডকুমেন্টারি কালেকশন মেথডটার ফ্লো চার্ট বা প্রসেস হচ্ছে এরকম। এখানে ইম্পোর্টার এবং এক্সপোর্টার দুইজনের মধ্যে প্রথমেই একটা সেলস কন্ট্রাক্ট সাইন করে। যেমন আমাদের দেশে একটু আগে এক্সওয়েল কোম্পানি মালয়েশিয়ান ওই কোম্পানির সাথে পাম অয়েল কেনার জন্য একটা সেলস কন্ট্রাক্ট বা প্রোফার্মা ইনভয়েস সাইন করলো। সাইন করার পরপরই যিনি এক্সপোর্টার, তিনি গুডসটা শিপমেন্ট করে দিবেন, লাইক অ্যাজ ওপেন অ্যাকাউন্টের মতো গুডসটা আগে পাঠিয়ে দিবেন। গুডসটা পাঠানোর পরে এই গুডসটা একদিকে সে পাঠাবে, গুডসের সাথে রিলেটেড বিভিন্ন ডকুমেন্ট,
যেমন বিল অফ লেডিং, গুডসের সাথে যে পেপার থাকে, অর্থাৎ গুডস শিপমেন্ট করার জন্য যে যে পেপার লাগে, সেই পেপারগুলি সে এক্সপোর্টার তার দেশের একটা ব্যাংকে জমা দিবে। ডকুমেন্টগুলি, গুডস তো চলে গেল জাহাজে করে, আর ডকুমেন্টটা জমা হলো, বা এটা আবার নৌকা হয়ে গেছে, নৌকা হয়ে গেলে আবার ঝামেলা। গুডস তৈরি করে আহ, সে তার ডকুমেন্টটা তার একটা ব্যাংকে সে জমা দেয়। এই ব্যাংকের নাম হচ্ছে রেমিটিং ব্যাংক। রেমিটিং ব্যাংক, ব্যাংকের ইনভলভমেন্ট থাকছে এখানে। রেমিটিং ব্যাংক এই ডকুমেন্টটা ইম্পোর্টারের কান্ট্রির একটা ব্যাংকে পাঠিয়ে দেয়, সেই ব্যাংকের নাম হচ্ছে কালেক্টিং ব্যাংক। কালেক্টিং ব্যাংক ডকুমেন্টটা পাওয়ার পরে ইম্পোর্টারকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে তুমি কি মালয়েশিয়ান ওই একটা কোম্পানি থেকে তোমার এত ডলারের ডকুমেন্ট আসার কথা? ইম্পোর্টার বলে যে হ্যাঁ হ্যাঁ ডকুমেন্ট আসার কথা। তো এখন ডকুমেন্টও লাগবে, কারণ শিপমেন্ট, সে যখন শিপমেন্ট করে, যেই জাহাজের মাধ্যমে সে গুডসটা এখানে পাঠায়, জাহাজ বাংলাদেশের এই যে চিটং পোর্টে এখানে এসে আটকায়। এখানে এসে আটকায় সে গুডসটা তাকেই দিবে, ওই জাহাজের রসিদ আকারে ওকে সে যে পেপারগুলি দিয়েছে সেই পেপারগুলি যাকে দেখাবে, যে দেখাতে পারবে তাকে দিবে, লাইক অ্যাজ কুরিয়ার রিসিপ্ট। আমরা এসএ পরিবহনে মাল পাঠানোর পরে এসএ পরিবহন আমাদেরকে একটা রিসিপ্ট দেয়, তো যিনি আমার রিসিভার তাকে আমি ওই রিসিটের কপিটা দিয়ে দিই। রিসিভার সেই রিসিটের কপিটা নিয়ে ওই এসএ পরিবহনে গিয়ে বলে যে এই যে আমার এই এই টোকেন নাম্বারে গুডস আসছে, আমাকে গুডসটা রিলিজ করে দেন, তখন তার না তাকে গুডসটা রিলিজ করে। এখানে একই রকম, যেই জাহাজে করে গুডস যায় জাহাজ কর্তৃপক্ষ তাকে একটা পেপার দেয়, এটার নাম হচ্ছে বিল অফ লেডিং। সেই পেপার অন্যান্য ডকুমেন্ট মিলিয়ে সে রেমিটিং ব্যাংকে, রেমিটিং ব্যাংক কালেক্টিং ব্যাংকে যায়, কালেক্টিং ব্যাংক ওকে বলে যে তোমার যদি গুডস আসে তুমি তো এই ডকুমেন্ট ছাড়া গুডসটা পোর্ট থেকে নিতে পারবা না, সো তুমি ডকুমেন্টটা নিবা কিনা। তো ও বলে যে হ্যাঁ আমি ডকুমেন্টটা নিব। তো ও বলে যে যে ডকুমেন্টটা যদি নিতে চাও তাহলে তো তুমি এই ডকুমেন্টের এগেনস্ট আমাকে টাকা দিয়ে দিতে হবে। ওকে, ও টাকা দিয়ে দেয়। তাহলে ও কি করে, এখানে গিভ অ্যান্ড টেক হয়। প্রথমে ডকুমেন্টারি কালেকশন, ও ডকুমেন্টটা এক হাতে ওকে দেয়, আর ওর কাছ থেকে টাকাটা নিয়ে নেয়। টাকাটা নিয়ে সে টাকাটাকে ইউএস ডলারে কনভার্ট করে, কনভার্ট করে ওকে দেয়, ও এই ডলারটা ওকে দিয়ে দেয়, ব্যাস পেয়ে গেল। তাহলে ইম্পোর্টার এবং এক্সপোর্টার দুইজনেই মোটামুটি ঘরে বসে তাদের দুইটা ব্যাংকের মাধ্যমে এই পুরো ট্রানজেকশনটা এক্সিকিউট করতে পারছে। সো আগের তিনটা মেথডের তুলনায় এই মেথডটা একটু ভালো, কারণ ব্যাংক ইনভলভমেন্ট থাকছে। এই ব্যাংকে থেকে যেমন আমরা যদি নিজেরা নিজেরা ফান্ড ট্রান্সফার করতে চাইতাম অথবা হুন্ডি করতে চাইতাম, সেক্ষেত্রে রিস্ক ইনকার্ড হতো। এখানে ওই রকম কোনো রিস্ক ইনকার্ড হচ্ছে না। ব্যাংক থাকছে, সিকিউরিটি থাকছে, ব্যাংকে আবার ডকুমেন্ট দিলে সেই ডকুমেন্ট একটু চেক করে ওকে দিচ্ছে, সো কোনো পেপার শর্টেজ আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা, এগুলি বোঝাটা দেখাটা একটু ইজিয়ার হয় এই মেথডে। বাট এই দুইটা ব্যাংক যে কাজ করছে, এই দুইটা ব্যাংক এখানে কালেক্টিং এজেন্ট হিসেবে কাজ করছে, মানে এজেন্ট, এজেন্ট হিসেবে কাজ করছে, এজেন্ট হিসেবে কাজ করছে, মানে কমিশন এজেন্ট হিসেবে কাজ করছে। ও রেমিটেন্স নিয়ে আসে, ডকুমেন্ট দেয়, রেমিটেন্স আনে, ওরে বলে যে আমি এই প্রসেস করতে গেলে আমি $50 নিব, তার মানে ডলারে কাজ করছে, সেম একই রকম। ও বলে যে আমি এটা প্রসেস করতে আমি $50 নিব, $50 নিবা, আর কোনো কাজ এই দুইজনের নাই। তার মানে কালেক্টিং বেসিসে দুইটা এজেন্ট এখানে কাজ করছে, এবং এই কালেক্টিং এজেন্টের মতো করে কাজ করার এই প্রসেসে দুইটা ব্যাংকের ইনভলভমেন্ট আসছে। আগের তিনটা মেথডের তুলনায় এই মেথডটা কিঞ্চিত ভালো, কিন্তু খুব ভালো না, কিঞ্চিত ভালো। এবং এখানে ব্যাংকের ইনভলভমেন্ট থাকার জন্য ফান্ড রেমিটেন্সের ইস্যুটা এখানে ইজিয়ার হচ্ছে। এই টোটাল মেথডটাকে বলা হয় ডকুমেন্টারি কালেকশন। ডকুমেন্টারি কালেকশনটা কি জিনিস সবাই কি বুঝতে পারছি? স্যার আর একবার যদি বোঝাতেন। কেউ একজন বলেন, যে কোনো প্রসেস ফ্লোটা কেউ একজন যদি সাহস মানে একটু বোল্ড থাকেন, বলেন প্রসেসটা বলেন স্যার আমি বলি। প্লিজ। স্যার এইখানে যে প্রসেসটা হইলো সেখানে প্রথমে এক্সপোর্টার কি করবে, এক্সপোর্টার মালটা পাঠাবে, শিপ আকারে পাঠাবে। তো শিপে যখন পাঠাবে তখন একটা ডকুমেন্ট আকারে দিবে, শিপে পাঠানোর পর একটা ডকুমেন্ট দিবে, শিপ মালিক কর্তৃপক্ষ মালটা বুঝে পাইছে এরকম একটা ডকুমেন্ট দিবে। এই ডকুমেন্টটা সে তার রিমিটিং ব্যাংক মানে তার কাছের ব্যাংকে জমা দিবে। জমা দেওয়ার পরে এই রিমিটিং ব্যাংকটা এই আপনার ইম্পোর্টারের যে ব্যাংক আছে সে ব্যাংকের কাছে এই ডকুমেন্টটা পাঠাবে।
পাঠানোর পর এই এই কালেক্টিং ব্যাংকটা ইম্পোর্টারকে ফোন করবে যে ভাই আপনার তো এরকম একটা পার্সেল আসছে বা এরকম একটা কুরিয়ার আসছে বা এরকম একটা এক্সপোর্টের মাল আসছে, আপনি কি মালটা নিবেন কিনা। তখন ইম্পোর্টার বলবে হ্যাঁ আমি নিব। তো যদি নিতে চান তাহলে আমাদের এখানে আসে, তখন ইম্পোর্টার আসবে, আইসা পে করবে, পে করে ডকুমেন্টটা নিবে। নিয়ে যাওয়ার পরে জাহাজটা তো তখনও আপনার এই বন্দরে ভিড়ানো অবস্থায় আছে। তখন এই এই রিসিপ্টটা নিয়ে জাহাজের কাছে যাবে এবং মাল খালাস করবে। এই প্রসেসটাকে বলা হইতেছে ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স প্রসেস বা ডকুমেন্টারি কালেকশন প্রসেস। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। আপনি কি ট্রেডে কাজ করেন? স্যার আমি আবির, আরে আবির তো আবির জাকির তো ভাই। ট্রেডে কাজ করে না। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। জি স্যার। ওকে, আপনি ট্রেড নন ট্রেড, বাট কনসেপ্ট ইজ ভেরি ক্লিয়ার। ওকে, প্রসেসটা আসলে এটাই। কিন্তু যদি অনেকখানি আগের প্রসেসের মতো মনে হয়েছে, বাট আগের প্রসেসে যেটা ওপেন অ্যাকাউন্ট, ক্যাশ ইন অ্যাডভান্স অথবা কনসাইনমেন্ট, এখানে দুইজন এক্সপোর্টার ইম্পোর্টার তাদের ডকুমেন্ট ব্যাংকের মাধ্যমে পাঠাবে, টাকা ব্যাংকের মাধ্যমে নেবে, এরকম কোনো হাইলাইটেড ইস্যুস থাকতো না। যার জন্য এখানে এক্সপোর্টার এবং ইম্পোর্টার দুইজনে তাদের দুইটা ব্যাংকের মাধ্যমে কাজ করছে, দুইজনে দুইটা ব্যাংকের ইনভলভমেন্ট থাকার কারণে একটু ট্রাস্টটা একটু বেড়ে যাচ্ছে, বেড়েছে। বাট পারফেক্টলি স্যার, ট্রাস্ট এখানে আসে না। ভাই একটা প্রশ্ন ছিল আপনার কাছে। জি। আচ্ছা ভাইয়া, ধরেন এই আহ, যখন টাকাটা নিয়ে যখন এই যে ডকুমেন্ট গুলা নেবে, কিন্তু ইম্পোর্টার যখন ডকুমেন্ট গুলা যখন খালাস করতে যাবে, কিন্তু কোনো কারণে যদি পেলো না, মানে আহ মানে প্রোডাক্ট গুলা পেলো না বা সমস্যা উদ্বোধন হলো, মানে ক্রিয়েট হলো, এরকম কি কোনো ইনসিডেন্ট হতে পারে? না, এরকম কোনো ইনসিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ এরকম কোনো ইনসিডেন্ট সম্ভাবনা নাই যখন, কারণ এই যে কালেক্টিং ব্যাংকে যখন ওনাকে আমি বলবো যে ডকুমেন্ট ধরেন আগে চলে আসছে, শিপ কোথায় আছে, আমি যখন এখানে আমি যখন ডকুমেন্টটা পেয়ে যাব, তখন আমি ইম্পোর্টারকে বলবো যে তোমার ডকুমেন্ট আসছে নিয়ে যাও। এই ডকুমেন্ট নিয়ে যাওয়ার সময় যখন আমি তাকে ডকুমেন্টটা হ্যান্ড ওভার করবো, তখন আমি চেক করে নিব, আমি নিজে চেক করে নিব ডকুমেন্টটা আসলে শিপটা কোন পজিশনে আছে, শিপটা আসলে এই নামে শিপ, সে এখানে ছেড়েছে কিনা, তার কাছে আসছে কিনা, বা এইটুকু পর্যন্ত আসছে কিনা, এটা আমি কনফার্ম করব, 1 নম্বর। দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে যে সে আমার কাছ থেকে যখন ডকুমেন্টটা নিয়ে যাবে, আমি যখন তাকে পেমেন্ট দিতে যাব, আমি তাকে যখন পেমেন্ট দিতে যাব, নর্মালি ডকুমেন্ট পাঠানো মানে, কারণ ডকুমেন্ট আমি এখন তো শুধু একটা ডকুমেন্ট বলছি, এই ডকুমেন্টে এমন অনেক কিছু চাই, সে আসলে মানে গুডস না রিলিজ করে ওই ডকুমেন্ট কখনো বানাতে পারবে না। গুডস রিলিজ করতেই হবে। সো ওই ডকুমেন্টটা আমি হাতে নিলেই বুঝবো সে গুডস রিলিজ করে এই ডকুমেন্ট আমার কাছে পাঠিয়েছে। মানে আমরা এটা আস্তে আস্তে পড়বো, আর পরে পড়বো। আচ্ছা। আচ্ছা ভাইয়া, ফ্রিকুয়েন্টলি আরেকটা এমন প্রশ্ন ঘটনা ছিল। ঘটতে পারে, ফ্রিকুয়েন্টলি এমন ঘটনা ঘটতে পারে যে ডকুমেন্ট আগে চলে আসছে, ঘুরছে একটু পরে আসছে, 5-7 দিন এদিক ওদিক কম বেশি এরকম হতে পারে, এটা হয় সাধারণত। আচ্ছা ভাইয়া, যদি প্রশ্ন আসে যে হোয়াট ইজ ডকুমেন্টারি কালেকশন, এখন আপনি যে প্রসেসটা বললেন, এই এই এতটুকু লিখে দিলেই, মানে লাস্টে লিখলাম দিস ইজ কল্ড এজ ডকুমেন্টারি কালেকশন, এতটুকু লিখলেই তো হবে, তাই না ভাইয়া? মানে ফুল ব্যাখ্যা করার পর যখন অ্যান্সারটা দেবো দিস ইজ কল্ড এজ ডকুমেন্টারি কালেকশন, এতটুকু লিখলেই তো হবে, তাই না ভাইয়া? রাইট, 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 জি, এতটুকু লিখলেই হবে, এবং হবে মানে আচ্ছা। ক্লিয়ারলি কনসেপ্টলি হবে। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে। যদি কালেক্টিং ব্যাংক যখন এই যে ইয়াটা পায়, ডকুমেন্টটা পায়, কালেক্টিং ব্যাংক যখন ওই যে ইম্পোর্টারের কাছে ডকুমেন্টটাকে যখন হস্তান্তর করে, এটা কি কি ভাইয়া কি অন্য নামে ডাকা হয়, প্রেজেন্টিং ব্যাংক বা অন্য কিছু নামে? আচ্ছা, এরকম কিছু হওয়া আছে কিনা ভাইয়া? হ্যাঁ, এখানে প্রেজেন্টিং ব্যাংক আমরা যাচ্ছি পরের কথায়। হ্যাঁ, একটা প্রেজেন্টিং ব্যাংক এন্টিটি আছে, আমরা যাচ্ছি, আমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করে তারপরে হচ্ছে ওই জায়গাটা তো আরেকটু ডিপে যাবো, এখনই যাবো আমরা ওখানে। ঠিক আছে ভাইয়া। আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে। হ্যালো স্যার, একটা কোশ্চেন ছিল। জি। এটা হচ্ছে আপনার আমাদের যে এক্সপোর্টার ইম্পোর্টারের কাছে যে ডকুমেন্ট পাঠায় ওটা কি কুরিয়ারের মাধ্যমে পাঠায় না শিপের মাধ্যমে পাঠিয়ে দেয়? না, ডকুমেন্টটা পাঠায় কুরিয়ারের মাধ্যমে, গুডসটা তো শিপের মাধ্যমে আসে, মানে একদিকে শিপে গুডস আসে, আর একদিকে সে ডকুমেন্টটা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেয়। এবং ওকে, শিপের থ্যাংক মাধ্যমে ইউ। যে গুডসটা আসে সেটা কিন্তু ব্যাংকের ধারে কাছে আসে না, সেটা তো চিটাগং পোর্টে এসে জমা হবে। কিন্তু চিটাগং পোর্ট থেকে যখন ইম্পোর্টার গুডসটা রিলিজ করতে যাবে, তখন তার ওই ডকুমেন্টটা লাগবে, সে তখন ডকুমেন্টটা ব্যাংকের কাছ থেকে নিয়ে চিটাগং পোর্টে গেলে সে তখন গুডসটা রিলিজ করতে পারে। ওকে, থ্যাংক ইউ। ওকে, এটা রিলায়েবিলিটিটা আগেরগুলির তুলনায় একটু বেটার আমি পেয়েছি বা আমরা পাচ্ছি, বাট এখানে তারপরও কনফিউশন থেকে যাচ্ছে।
কিন্তু যখন ডকুমেন্টারি কালেকশন আমরা যদি কোনো কারণে বড় একটা প্রশ্ন আসে ডকুমেন্টারি কালেকশনে, যেহেতু সিঙ্গেল আপনাদের কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, এখানে অনেকগুলি জিনিস আসতে পারে। ডকুমেন্টারি কালেকশনে এক্সপোর্টারকে বলা হয় প্রিন্সিপাল, মানে ওর নাম চেঞ্জ হয়ে যায়, ওকে ডাকা হয় প্রিন্সিপাল নামে। তাহলে যখন ডকুমেন্টারি কালেকশন কোনো জিনিস আমি লিখবো, তখন আমি এক্সপোর্টার কথাটা লিখবো না, লিখবো প্রিন্সিপাল। ইম্পোর্টারের নাম চেঞ্জ হয়ে হয় ড্রয়ি, তাহলে যদি আমি ইম্পোর্টারের কোনো কথা লিখতে চাই তার নাম লিখবো ড্রয়ি। রেমিটিং ব্যাংক হচ্ছে প্রিন্সিপালের ব্যাংক, যে ডকুমেন্ট হ্যান্ডেল করে এবং ফান্ড রিসিভ করে। কালেক্টিং ব্যাংক হচ্ছে মেইনলি ইম্পোর্টারের ব্যাংক বা ড্রয়ের ব্যাংক। এখন এখানে আরেকটা নতুন একটা ব্যাংক আছে, সেই ব্যাংকের নাম হচ্ছে প্রেজেন্টিং ব্যাংক। প্রেজেন্টিং ব্যাংক মানে হচ্ছে ও তো ডকুমেন্ট আসার পর ওকে ইন্টিমেশন করলো, ও যখন আসে তখন তার কাছে ডকুমেন্টটা হ্যান্ড ওভার করতে হয়। এই যে যেই ব্যাংক ডকুমেন্টটা হ্যান্ড ওভার করে সেই ব্যাংকটার নাম হচ্ছে প্রেজেন্টিং ব্যাংক। প্রেজেন্টিং ব্যাংক। এখন যে ব্যাংকে ডকুমেন্ট আসছে সেই ব্যাংকে যদি ডকুমেন্ট হ্যান্ড ওভার করে তাহলে সেই ব্যাংকে আমরা প্রেজেন্টিং ব্যাংক বলবো। মানে কালেক্টিং ব্যাংক এবং প্রেজেন্টিং ব্যাংকে এক হওয়ার সম্ভাবনা আছে, এক হলে কোনো সমস্যা নেই। আবার এটা দুইজনে হইতে পারে। ধরেন আহ, এই রেমিটিং ব্যাংক ইন্ডিয়া থেকে কালেক্টিং ব্যাংক হিসেবে বাংলাদেশে ইউসিপিএল এর ডকুমেন্ট আসছে, কালেক্টিং ব্যাংক। এখন ডকুমেন্টটা ইম্পোর্টারকে পাঠাতে হলে ইউসিপিএল এর সাথে ইম্পোর্টারের কোনো অ্যাকাউন্ট নাই, ভয়েস শোনা যাচ্ছে? ইউসিপিএল এর সাথে কোনো অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট আছে ধরেন ন্যাশনাল ব্যাংকের সাথে। তাহলে ইসিবিএল ডকুমেন্টটা এন্ডোর্স করে ন্যাশনাল ব্যাংকের কাছে পাঠিয়ে দিবে, ন্যাশনাল ব্যাংক তখন ডকুমেন্টে ইম্পোর্টারকে দিবে, তখন এই ন্যাশনাল ব্যাংকে আমরা বলবো প্রেজেন্টিং ব্যাংক। যেই ব্যাংকের কাছ থেকে ইম্পোর্টার ফিজিক্যাল ডকুমেন্টটা রিসিভ করে সেই ব্যাংকের নাম হচ্ছে প্রেজেন্টিং ব্যাংক। সো প্রেজেন্টিং ব্যাংক, কালেক্টিং ব্যাংক, রেমিটিং ব্যাংক, প্রিন্সিপাল, ড্রয়ি, এই পাঁচটা নাম ঠিক ভালো করে মনে রাখতে হবে ডকুমেন্টারি কালেকশন স্যার, প্রসেসের সময়। স্যার অনেক সময় কালেক্টিং ব্যাংকও তো প্রেজেন্টিং ব্যাংক হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, কালেক্টিং ব্যাংক এবং প্রেজেন্টিং ব্যাংক 100টা কেসের মধ্যে 99টা কেসে এক হবে, অর্থাৎ প্রেজেন্টিং ব্যাংক ইজ ইকুয়াল টু কালেক্টিং ব্যাংক হবে। এজন্য এখানে দেখেন প্রেজেন্টিং ব্যাংকের হ্যাঁ, নামটা লেখে নাই, কারণ সঙ্গত কারণে হ্যাঁ, কালেক্টিং ব্যাংক কি প্রেজেন্টিং ব্যাংকের রোল প্লে করে, এজন্য প্রেজেন্টিং ব্যাংক এখানে লেখে নাই। তবে যদি কালেক্টিং ব্যাংক এবং ডকুমেন্ট প্রেজেন্টিং ব্যাংক যদি আলাদা হয় তাহলে প্রেজেন্টিং ব্যাংকের রোলটাও এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি স্যার। ওকে, ফাইন। নাও ক্যারি ফরওয়ার্ড। এবার আমরা যাচ্ছি যে এই যে প্রসেসটা আছে, ডকুমেন্টারি কালেকশন দুই রকমে হয়, একটা নগদে হয় আর একটা বাকিতে হয়। নগদে যেই ডকুমেন্টারি কালেকশন প্রসেসটা হয় সেটাকে বলা হয় ডিপি, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। ডিপি, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। ডিপি, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। আর যদি বাকিতে হয় তখন সেটাকে বলা হয় ডিএ, ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স। এই দুইটা পার্থক্য আসে পরীক্ষা, একদম ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা বলেছি ওপেন অ্যাকাউন্ট এবং ক্যাশ ইন অ্যাডভান্স, এবং এখানে বলছি ডিপি এবং ডি এর মধ্যে পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট পার্থক্য আকারের জন্য। দেখেন আমরা বলেছি যে বড় প্রশ্ন যখন পড়বো একসাথে অনেকগুলি জিনিস পড়া হয়ে যায়, কিন্তু এখানেও কিন্তু অনেকগুলি সিঙ্গেল কোয়েশ্চেন, সংক্ষিপ্ত কোয়েশ্চেন, পার্থক্য, অনেক কিছু কিন্তু একসাথে পড়া কভার হয়ে যায়। আচ্ছা, ডিপি মানে একটু আগে আমরা যে ডিসকাশনটা করেছি, যে ওকে ডকুমেন্ট দিলাম, ও আমাকে টাকা দিল, তারপর আমি টাকা পাঠিয়ে দিলাম, মানে নগদে সবকিছু হলো, এটাকে বলা হয় ডিপি। মানে ডকুমেন্ট কালেকশনের রেগুলার প্রসেসকে বলা হয় ডিপি, ডিপি প্রসেস, ডকুমেন্ট এগেইন ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট প্রসেস। ডিএ মানে কি? ডিএ মানে বাকি। এই দুইজন যদি কন্ট্রাক্ট করার সময় বলে যে, ধরেন অনেক পরিচিত দুইজন, এক্সপোর্টার ওকে ছাড় দিয়েছে, বলে যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি গুডস পাঠিয়ে দিচ্ছি, তুমি গুডস পাওয়ার পরে গুডস পাওয়া যেদিন পাওয়া তার 90 দিন পরে আমাকে পেমেন্ট দিলে হবে। দুইজন বললো, তাদের প্রোফর্মা সেলস কন্ট্রাক্ট বা প্রোফর্মা ইনভয়েসে লিখলো, আমার কোনো আপত্তি নেই, আমি এতে কোনো মানে সন্দেহ ফিল করতে পারবো না। তারা যদি সেলস কন্ট্রাক্ট এটা লিখে সেই অনুযায়ী ট্রানজেকশন এক্সিকিউট করে, ওকে ফাইন, করতে পারে, কোনো ইস্যুস। ডকুমেন্টটা পেলাম, আমি দেখলাম এক্সপোর্টার সেলস কন্ট্রাক্ট পাঠালো ইম্পোর্টারের কাছে, ইম্পোর্টার দেখলো যে হ্যাঁ এটার মধ্যে কন্ডিশন লেখা আছে যে ডকুমেন্ট পাওয়ার 90 দিন পরে পেমেন্ট করবে, ও শিপমেন্ট করে দিল। ডকুমেন্টগুলি সে রিমিটিং ব্যাংকের কাছে পাঠালো, রিমিটিং ব্যাংক ডকুমেন্টগুলি কালেক্টিং ব্যাংকের কাছে পাঠালো, কালেক্টিং ব্যাংক ডকুমেন্টটা দেখলো, দেখে লেখা আছে 90 ডেজ পরে পেমেন্ট দিবে। কালেক্টিং ব্যাংক ইম্পোর্টারকে ফোন দিয়ে বলবে যে ভাই তোমার তো ডকুমেন্ট আছে। ইম্পোর্টার এবার ডকুমেন্ট আর নিয়ে আসছে, এবার কালেক্টিং ব্যাংক তার
ইম্পোর্টারকে বলবে না যে ভাই তুমি আমাকে ফান্ড দাও, কারণ কালেক্টিং ব্যাংক ইম্পোর্টার কাছে চাইলে ইম্পোর্টার বলে যে না, এটা তো 90 দিন পরে পেমেন্ট দেওয়ার কথা, সো আমি তোমাকে 90 দিন পরে পেমেন্ট দিব। তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি আমাকে ডকুমেন্ট দিয়েছো এবং আজকে থেকে 90 দিন পরে এত তারিখ, এটা লিখে তুমি তাকে একটা মেসেজ দিয়ে দাও যে আমি এত তারিখে তোমাকে পেমেন্ট দিব। ইট ইজ কল্ড অ্যাকসেপ্টেন্স। তখন কালেক্টিং ব্যাংক রিমিটিং ব্যাংকে একটা সুইফট পাঠায়, একটা মেসেজ পাঠায়। সেই মেসেজে সে লিখে যে তোমার এই ডকুমেন্টটা আমি ইম্পোর্টারকে দিয়ে দিছি, ইম্পোর্টার বলছে আজকে থেকে 90 দিন পরে, ইভেন তোমার প্রোফর্মা ইনভয়েসেরও কন্ডিশন ছিল 90 দিন পরে পেমেন্ট দেওয়ার। সো আজকে থেকে 90 দিন পরে হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 20শে মে এই ডকুমেন্টের পেমেন্টটা আমি ইম্পোর্টারের কাছ থেকে, ইম্পোর্টার আমাকে দিলে আমি তোমাকে দিয়ে দিব। কালেক্টিং ব্যাংক রিমিটিং ব্যাংক কিন্তু নিজেরা কোনো কিছু শোল্ডার করে না, সব এদের উপর বলে ও দিলে দিব, ও যেটা করে সেই অনুযায়ী আমি কাজ করব। রিমিটিং ব্যাংকও বলে এক্সপোর্টার যেরকম বলে আমি সেরকম কাজ করে, নিজের ঘাড়ে কোনো কিছু নেয় না ওখানে। তাহলে দ্বিতীয় যে মেথডটা বাকিতে, 90 দিন পরে কালেক্টিং ব্যাংক ওকে 90 দিন পরে 1-2 দিন আগে আবার ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাই তোমার তো টাকা দেওয়ার কথা, টাকা দিবা কিনা। ইম্পোর্টার তখন টাকা দিয়ে দেয়, স্বাভাবিক কেস বলি, টাকা দিয়ে দেয়। তখন সেই টাকাটা রেমিটিং ব্যাংককে পাঠায় দেয়, রেমিটিং ব্যাংক ওকে দিয়ে দেয়, অর্থাৎ ও 90 ডেজ পরে পেমেন্ট পায়। এই পেমেন্ট মেথডটাকে বলা হয় ডিপি মেথড। ডিপি। তাহলে ডিএ এবং ডিপি মেথড আমরা আলোচনা করলাম। সবাই কি ক্লিয়ার? ডকুমেন্টারি কালেকশন কি, ডিপি এবং ডিএ মানে কি, ডকুমেন্টারি কালেকশনে কোন কোন পার্টি থাকে, ক্যাশ ইন অ্যাডভান্স ওপেন অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, তাদের মধ্যে পার্থক্য কি, অন্য অন্য জায়গাগুলি সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া ভাইয়া ডিপি তো বুঝলাম, আর ডিএ এর ক্ষেত্রে কি হবে? যে সাথে সাথে পেমেন্ট দিতে হবে? না, ডি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে সাথে সাথে পেমেন্ট হয় না। ডি এর ক্ষেত্রে ডকুমেন্ট নেওয়ার পরে সে একটা বাকি ফ্যাসিলিটিস পায়। ধরেন 90 ডেজ পরে পেমেন্ট দেওয়ার একটা সুবিধা পায় সে, 90 ডেজ বলে, 120 ডেজ হয়, 150 ডেজ হয়, 180 হ্যাঁ ডেজ হ্যাঁ হয়। হ্যাঁ। এটা এটা হলো ডি এর ক্ষেত্রে, আর ডিপি এর ক্ষেত্রে হলো সাথে সাথে পেমেন্ট করতে হবে। সাথে সাথে নগদে যেটা পেমেন্ট, ও টাকা দিবে, ওকে ডকুমেন্ট দিয়ে দিবে, টাকাও পেয়ে ওকে পেমেন্ট দিয়ে দিবে, হয়ে গেল। আচ্ছা ভাইয়া, এই যে এটা তো সেলস কন্ট্রাক্টে আগেই লেখা থাকবে যে রাইট। এতদিন করা হবে, জি। মানে এটা তারপর যদি নগদে হয় তাহলে নগদে, ট্রেড ভাষায় নগদকে বলা হয় অ্যাট সাইট, মানে দেখা মাত্র পেমেন্ট দেওয়া। আর যদি বাকিতে হয় তাহলে এটা লেখা থাকবে 90 ডেজ ডেফার্ড, অথবা 120 ডেজ ডেফার্ড, অথবা 180 ডেজ ডেফার্ড লেখা থাকবে। আচ্ছা ভাই, সেক্ষেত্রে ইম্পোর্টার মানে কালেক্টিং ব্যাংকে একটা লেটার দিবে, ওই লেটারের মধ্যে লেখা থাকবে যে আমি এতদিন পরে পেমেন্ট দিচ্ছি, সেটা কালেক্টিং ব্যাংক আবার রেমিটেন্ট ব্যাংকে পাঠিয়ে দিবে, রেমিটেন্ট ব্যাংক আবার এক্সপোর্টারকে পাঠিয়ে দিবে, তাই না ভাইয়া? রাইট, রাইট, রাইট। আচ্ছা, তার মানে ভাইয়া কালেক্টিং ব্যাংকের এখানে ভাইয়া তিনটা কাজ করতেছে, মানে আপনার রেমিটিং ব্যাংক থেকে কালেক্টিং ব্যাংক ডকুমেন্ট সংগ্রহ করতেছে, কালেক্টিং ব্যাংক আবার ইম্পোর্টারকে ডকুমেন্টটা দিচ্ছে, সেটা একটা সংরক্ষণ করতেছে, আবার ওর থেকে টাকাটা কালেকশন করে আবার কালেক্টিং ব্যাংক দিচ্ছে, এভাবেই তো এক্ষেত্রে রাইট, কালেক্টিং রাইট, ব্যাংকের কাজ। রাইট, রাইট, এক্সেলেন্ট। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। সবাই কি ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া। পারছি ভাইয়া। ফাইন। এতটুকু বুঝলে আমরা আজকে এখানে শেষ করব, কারণ আমাদের পরের একটা মেথড, একটা ক্লাস লাগবে, অর্থাৎ আরেকটা পেমেন্ট মেথড আছে, লেটার অফ ক্রেডিট। এতটুকু পর্যন্ত কিন্তু আমরা এখনো সন্তুষ্ট হইতে পারি নাই। এখানে ওরা এজেন্ট হিসেবে কাজ করছে, কেউ লাইবিলিটি নিচ্ছে না, ওরা একটু ফ্লেক্সিবিলিটি পাচ্ছে, বাট আমরা আরেকটু যেতে চাই, যে যেখানে দুজনই সমানভাবে ইন্টারেস্টেড হচ্ছে এমন কোনো মেথড আছে কিনা। হ্যাঁ, একটা মেথড আছে, সেটা হচ্ছে লেটার অফ ক্রেডিট মেথড, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তাহলে আপনাদের পেমেন্ট মেথডের এই 4টা মেথডের ডিটেইলটা আজকে আপনাদের মোটামুটি আমরা আলোচনা করলাম। আজকে যদি কোয়েশ্চেনিয়ার রেডি করি বা কোয়েশ্চেনিয়ারের কথা বলি, তাহলে ফরেন ট্রেড এবং ফরেন এক্সচেঞ্জ বলতে কি বোঝায়, ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড, যে 4টা পেমেন্ট মেথড আসছে, এই 4টা পেমেন্ট মেথড নিয়ে আলাদা কোয়েশ্চেন হতে পারে। ডিপিডি এর মধ্যে পার্থক্য আসতে পারে, ক্যাশ ইন অ্যাডভান্স ওপেন অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য আসতে পারে, ডকুমেন্টারি কালেকশনের পার্টিগুলি কে কি, তাদের ইন্ট্রোডাকশন দাও, এই টাইপের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে আমরা শেষ করবো। আচ্ছা, আসরের নামাজ কয়টার সময়? 5:45। 4:45? জি, 4:45। 4:45? জি। আচ্ছা, তাহলে আমরা আইসিটি ক্লাসটা শুরু করে ফেলবো, জাস্ট এই রেকর্ডটা শেষ হলে যারা আইসিটি ক্লাসের আছেন তারা জয়েন করে ফেলবেন সাথে সাথে। আসসালামু আলাইকুম।